বন্ধুরা নমস্কার। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি না, একটি সংগঠনটির নাম হিন্দু সেনা। হিন্দু সেনা নামে সংগঠনটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে আদালতে অভিযোগ করেছেন, মানে আদালতে গেছেন তারা দাবি নিয়ে যে প্রধানমন্ত্রী আজমের শরীফে যে দরগা রয়েছে সে দরগাতে যাতে চাদর পাততে না পারেন। সেখানে চাদর পাতার একটা প্রথা রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রীরাও নাকি অতীতে বিভিন্ন সময় পাঠিয়েছেন সেখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষই যান, সেখানে সেই দরগাতে গিয়ে চাদর দেন। প্রধানমন্ত্রী যাতে চাদর না দিতে পারেন তার জন্য আদেশ দেওয়ার জন্য তারা আদালতে পৌঁছেছে। অর্থাৎ মোদির বিরুদ্ধে আদালতে গেছে কে? হিন্দু সেনা নামে একটি হিন্দু সংগঠন। মূল কারণটা কি? মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হলো আজমেরে যে দরগা রয়েছে সেই দরগার জায়গাটিতে আগে শিবের মন্দির ছিল, ভগবান শিবের মন্দির ছিল। এই দাবি করে সেখানে একটা বিবাদ চলছে এবং বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে, তদন্ত ইত্যাদি চলছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা এএসআই আপনার যুক্ত রয়েছে তদন্ত করার কাজে। এখন প্রধানমন্ত্রী যদি সেখানে চাদর দেন তাহলে তিনি সেই জায়গাটাকে মান্যতা দিচ্ছেন এবং তার সরকারেরই সংস্থা এএসআই তদন্ত করছে, তাহলে তা প্রভাবিত হতে পারে। সেখানে আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতে তার প্রভাব পড়তে পারে। এই ছিল হিন্দু সেনার যুক্তি। সেই যুক্তিতে তারা প্রধানমন্ত্রী যাতে চাদরটা সেখানে না দিতে পারেন, মানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে চাদর নিয়ে গেছেন কে? কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু চাদরটা নিয়ে গেছেন। সেটা যাতে না পারতে পারে সেই দাবি করে তারা আদালতে গেছে। এখন কথা হলো, সাম্প্রতিককালে বিশেষ করে লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে দেশের রাজনীতিতে কত ধরনের প্রভাব পড়ছে আপনারা দেখেন। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি, শুধু একটি কারণে, জনগণের একটি সিদ্ধান্তে যে এবার কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা দেবে না, এই একটি সিদ্ধান্তের কারণে দেশের রাজনীতিতে কত প্রভাব পড়ছে। আপনারা দেখেছেন যে সাম্প্রতিককালে আপনারা বিভিন্ন সংবাদে দেখেছেন মোহন ভাগবত, আরএসএস এর প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা, বড় বড় সাধু সন্ন্যাসীরা তির্যক মন্তব্য করেছেন। মানে একরকম মোহন ভাগবতের নেতৃত্বাধীন আরএসএস, আর একদিকে হিন্দু সাধু সন্ন্যাসী। এতদিন মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে হিন্দু সাধু সন্ন্যাসী, হিন্দু মঠ মন্দিরগুলোর ওপরে আরএসএস এর নিয়ন্ত্রণ রয়েছে বা আরএসএস সেখানে একটা বড় শক্তি বা আরএসএস এর মান্যতা সবার উপরে, এরকম একটা ধারণা অনেকের মধ্যেই ছিল। আমি অনেক লোকের মুখে শুনেছি যে সমগ্র হিন্দু ধর্মকেই বা হিন্দু ধর্মীয় ব্যবস্থাকেই আরএসএস নিয়ন্ত্রণ করে, এরকম কথা অনেকেই বলেন। এবার তাদের এই ভুলটা ভেঙে চুরমার হয়ে গেছে। যারা দেখেছে যে রামভদ্রাচার্যকে আপনার জগৎগুরু বলা হয়, সেই রামভদ্রাচার্য মিডিয়ার সামনে এসে বলে দিয়েছেন যে আরএসএস আমাদের মানে শাসক না, আমরা আরএসএস এর শাসক হতে পারি। তারপরে আরো অনেক হিন্দু সন্ন্যাসী আপনার আরএসএস কে খোঁচা দিয়েছেন। আরএসএস যে তাদের নেতা না বা তাদের প্রতিনিধি না বা আরএসএস এর কথা যে তারা শুনতে বাধ্য না, সেই সমস্ত কথাবার্তা বলেছেন। বলার কারণে একটা ধারণা মানুষের মধ্যে যে এতদিন প্রচলিত ছিল যে আরএসএস একটা বিরাট শক্তিশালী সংগঠন তো শক্তিশালী, কোনো সন্দেহই নাই, কিন্তু তার নিয়ন্ত্রণ রয়েছে সমস্ত মঠ মন্দিরের সাধুসন্তদের ওপরে, এরকম একটা ধারণা, সেটা ভেঙে কিন্তু চুরমার হয়ে গেছে। তারপর আপনারা দেখেছেন যে বিজেপির বিভিন্ন জায়গাতে বিজেপির নেতারা, অনেক নেতাই আপনার ধর্মীয় মন্তব্য করে মানে নিজেদেরকে নেতা বানানোর একটা চেষ্টা, বড় নেতা বানানোর বা সংবাদ শিরোনামে উঠে আসার একটা চেষ্টা করছে, বা আরো অনেক জায়গাতে অনেকে এরকম করছে বলে অভিযোগ ছিল। এবার কি বলে মোহন ভাগবত বলেছেন যে সব মসজিদের নিচে মন্দির খুঁজতে যাওয়া ঠিক না, এটা করে কেউ নেতা হতে পারবে না। এই কথা বলার কারণে আপনার বিজেপির যে এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই সমস্ত যে স্লোগানগুলো ধাক্কা খেয়েছে। এই ধাক্কা খাওয়ার ফলে
নিজেদের মধ্যে একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সাধারণ বিজেপি কর্মীরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তারা এতদিন ধরে জানতো যে বিজেপির নিয়ন্ত্রণকারী শক্তি আরএসএস, কিন্তু এখন দেখছে যে আরএসএস কেও আপনার তীব্রভাবে আক্রমণ করছেন সাধু সন্ন্যাসীরা। ফলে তারা বুঝতে পারছেন না কে কার নিয়ন্ত্রণকারী, কে কার মাথায় বসে আছে, কার কথা শুনবে, কার কথা শুনবে না, আদতেই কি সম্পূর্ণ সংঘ পরিবার ঐক্যবদ্ধ থাকবে কি থাকবে না, না তাদের মধ্যে বিভাজন শেষ পর্যন্ত বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো গ্রাউন্ড লেভেলের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটা শঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল। এইরকম একটা অবস্থাতে বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে যে বিজেপি কোন রাস্তায় যাবে, কট্টর হিন্দুত্ববাদের রাস্তায় যাবে না মোটামুটি একটা সেকুলার ইমেজ গড়ে তুলবে। এতদিন বলতো যে আপনার সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র মোদীর স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগানটাকে ব্যাপকভাবে তারা জনপ্রিয় করে দিয়েছিল সারা ভারতবর্ষে। এরপরে দেখা গেছে গত লোকসভা নির্বাচনের আগে যখন বুঝতে পারলো যে না পরিস্থিতি ভালো না, সরকার পড়ে যেতে পারে, আর একবার ক্ষমতা নাও আসতে পারে, তখন একদিকে 400 পার কি স্লোগান দিল, আর একদিকে কি করলো হিন্দুত্ববাদকে নতুন করে তুলে আনার চেষ্টা করলো। মানুষকে ভয় দেখাতে শুরু করলো যে যদি পরিবর্তন হয়, কংগ্রেস যদি আসে তাহলে মঙ্গলসূত্র মহিলাদের গলা থেকে কেড়ে নিতে পারে। আরো নানান রকম ভাবেই একটা হিন্দুত্বের বার্তা দেওয়ার চেষ্টা করলো। এই সমস্ত করার ফলে না বিজেপির সবকা সাথ সবকা বিকাশ না হিন্দুত্ববাদ, এই দুইটার মধ্যে কোনোটাতে বিজেপি স্ট্যান্ড করতে পারছে না, ফলে একটা আইডিওলজিক্যাল ক্রাইসিসে ভুগতে শুরু করলো। এইরকম একটা অবস্থাতে যখন বিভিন্ন দিকে মন্দির মসজিদ বিবাদ একের পর এক আসছে, আজমের শরীফেও শিব মন্দির না আজমের শরীফ দরগা কোনটা আগে ইত্যাদি নিয়ে যখন আপনার এমনিতেই একটা আন্দোলন চলছে, সেই রকম অবস্থাতে প্রধানমন্ত্রী চাদর পাঠিয়ে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টাকে সামনে আনা হয়। এর মধ্যেই হিন্দু সেনা যারা ওই আজমের শরীফের দরগার জায়গাটা মূলত একটা শিব মন্দির ছিল বলে যাদের দাবি, এবং এই দাবিকে কেন্দ্র করে তারা লড়াই করছে, তারা আপনার প্রধানমন্ত্রীর চাদর দেওয়াটা আটকানোর জন্য তারা আদালতে গেছে, অ্যাপ্লিকেশন করেছে, এবং তাদের যে প্রধান মুখ যিনি সেই হিন্দু নেতা ভদ্রলোক, তিনি নিজেই মিডিয়ার সামনে এসে তিনি তার এই তথ্য জানিয়েছেন। জানানোর ফলে আবার একটা নতুন করে কনফিউশন তৈরি হয়েছে যে হিন্দুত্ববাদী দল বিজেপি, হিন্দু সেনা একটি হিন্দুদের সংগঠন, ছোট হোক বড় হোক যেরকমটাই হোক, তারা দরগার জায়গাতে আপনার মন্দির আছে, শিব মন্দির ছিল, এই দাবি করছে। আর একদিকে দেশের প্রধানমন্ত্রী, তিনি আবার বিজেপিরও সর্বোচ্চ নেতা, তিনি সেখানে দরগাতে চাদর পাঠাচ্ছেন। তাহলে তিনি কি তাদেরকে মান্যতা দিচ্ছেন না? তিনি কি মেনে নিচ্ছেন যে না এখানেই দরগা রয়েছে, এখানে কোন শিব মন্দির ছিল না? তিনি কি এই বার্তা দিতে চাইছেন? না, তিনি হিন্দু সেনার মতন বিভিন্ন সংগঠন যে বিভিন্ন জায়গায় আপনার এই দাবিগুলো করছে, আন্দোলন করছে, তাদেরকে অস্বীকার করতে চাইছেন। কোনটা চাইছেন? এই নিয়ে কনফিউশন আবার নতুন করে তৈরি হয়েছে। আবার হিন্দু সেনা যে মোদির চাদর দেওয়া আটকানোর জন্য আদালতে গেল, সেইটার ফলে আবার নতুন করে কনফিউশন তৈরি হয়েছে যে হিন্দুদের মধ্যে কি বিজেপির গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। একদিকে আরএসএস এর সমালোচনা করেছে, মোহন ভাগবতের সমালোচনা করেছেন আপনার বিভিন্ন সাধু সন্ন্যাসীরা, বড় বড় তারা সারা ভারতবর্ষে যাদের পরিচিতি রয়েছে বা ভারতের বাইরেও যাদের পরিচিতি রয়েছে, সেই সমস্ত সাধু সন্তরা হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের আপনার সমালোচনা করছেন। এবার হিন্দুত্ববাদী আরেকটি সংগঠন প্রধানমন্ত্রীর চাদর দেওয়া আটকানোর জন্য আদালতে যাচ্ছেন। ফলে এখানে আবার নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে হিন্দুদের মধ্যে কি বিজেপির গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে? আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে আপনার হিন্দু পুরোহিতদের, শিখ গ্রন্থীদেরকে মাসে 18,000 টাকা করে ভাতা দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন। মানে অনেকের বক্তব্য হলো অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টিকে হিন্দুত্ববাদী দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি বিজেপির হাত থেকে হিন্দুত্ববাদটাকে কেড়ে নিয়ে গিয়ে আম আদমি পার্টিকে বিজেপির জায়গাতে নিয়ে আসতে চাইছেন। এটা বিজেপির জন্য আরেক দিকে চ্যালেঞ্জ। একদিকে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছেন আম আদমি পার্টি, দেখা দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল, দেখা দিয়েছেন।
অন্যদিকে বিভিন্ন সংগঠনগুলো, ছোট বড় সংগঠনগুলো, তারা যদি এরকম করতে থাকে, তাহলে বিজেপি যে নিজেকে এতদিন ধরে গর্ব করে হিন্দুত্ববাদী দল বা হিন্দুর একমাত্র রক্ষাকর্তা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, হিন্দুদের মাইবাপ, এইরকম একটা ইমেজ গড়ে তুলেছিল বা তোলার চেষ্টা করেছিল, এবং হিন্দু বিজেপি নাই তো হিন্দু নাই, এরকম একটা আশঙ্কা মানুষের মনের মধ্যে তৈরি করার চেষ্টা করেছিল, সেইটাকে মাঠে মারা যাবে? বিজেপির হিন্দুত্ববাদ কি বিজেপির হাত থেকে অরবিন্দ কেজরিওয়াল কেড়ে নেবেন? আর এই যে বিভিন্ন সংগঠনগুলো এরকম ভাবে এগিয়ে আসছে, এবং বিশেষ করে এই মামলা করার প্রসঙ্গটা তো বিরাট একটা বার্তা, এবং এদেরকে দেখা দেখি যদি অন্যান্য দিকেও যদি এরকম হতে শুরু করে, তাহলে বিজেপি কি আগামী দিনে নিজেকে আবার নতুন করে সেকুলার বলতে শুরু করবে? আদর্শগত ক্রাইসিস বিজেপির মধ্যে যে শুরু হয়েছে বা সংঘ পরিবারের মধ্যে যে শুরু হয়েছে, এটা স্পষ্ট দিনের আলোর মতন স্পষ্ট দেখা যাচ্ছে, এবং আদর্শগত ক্রাইসিস, আইডিওলজিক্যাল ক্রাইসিসের কারণে ভারতবর্ষে অনেকবার কমিউনিস্ট পার্টির বিভাজন হয়েছে, অনেকবার কংগ্রেসের বিভাজন হয়েছে, তারপর জনতা যারা সমাজবাদী রাজনীতি করেন বলেন, তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে। সবগুলো বিভাজনের মূল কারণ কিন্তু আইডিওলজিক্যাল ক্রাইসিস। এবার এই আইডিওলজিক্যাল ক্রাইসিস সংঘ পরিবারের মধ্যে, মানে শুধু আরএসএস না, আরএসএস এর যে সহযোগী যত সংগঠন, আরএসএস এর ফোল্ডের মধ্যে যত সংগঠন রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই আইডিওলজিক্যাল ক্রাইসিস কিন্তু দেখা দিতে শুরু করেছে। শেষ পর্যন্ত এই ক্রাইসিস কোন জায়গায় তাদেরকে নিয়ে যায় সেটা দেখার বিষয়। কিন্তু আপনারা এই ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না। যদি খেয়াল করে থাকেন এবং আপনারা যদি কিছু ভেবে থাকেন, তাহলে কি ভেবেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগবে, তার কারণে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা অ্যামাজনে প্রোডাক্ট কেনাবেচা করেন বা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে কেনাবেচা করেন, তারা এই চ্যানেলের ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনার অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক পেতে পারেন। সেখানে গিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন, অথবা এই চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা একদম ডান দিকের কর্নারে স্টোর আছে দেখবেন, সেই স্টোরে গিয়েও কেনাকাটা করতে পারেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।